শব্দগুলো শুনে মনে রাখার অনুশীলন করা হবে। আমাদের প্রথম শব্দ inexorable। inexorable। আচ্ছা, এই শব্দটার ব্যাপারে যদি একটু বলেন। হুম এটা একটা অ্যাডজেক্টিভ, আর এর টোনটা হলো নিউট্রাল। অ্যাডজেক্টিভ আর নিউট্রাল টোন। হ্যাঁ, এর মানে হলো এমন কিছু যা থামানো বা পরিবর্তন করা যায় না, মানে যা ঘটবেই। অনিবার্য, তাই তো? একদম। এর কিছু সিনোনিমস শুনলেই বিষয়টা আরও পরিষ্কার হবে। যেমন যেমন আনস্টপেবল, যাকে থামানো অসম্ভব, রিলেন্টলেস। মানে যা একটানা চলতে থাকে, ঠিক। আর অবশ্যই ইনএভিটেবল। যা ঘটবেই, এড়ানো যাবে না। একদম। এবার এর কিছু কলোকেশনস দেখি, মানে এটা সাধারণত কি ধরনের শব্দের সাথে বসে। আচ্ছা, যেমন একটা খুব পরিচিত ফ্রেজ হলো দি ইনএক্সরেবল প্যাসেজ অফ টাইম। সময়ের অনিবার্য প্রবাহ। এটা প্রায় সম্পাদকীয় লেখায় দেখি। হ্যাঁ, আর একটা হলো অ্যান ইনএক্সরেবল ডিক্লাইন। অর্থনৈতিক প্রসঙ্গে এটা ব্যবহার হয়, তাই না? যখন কোনো পতন আটকানো যায় না। হলো পুরনো প্রযুক্তির কারণে কোম্পানিটার বিক্রি এমনভাবে কমছিল যা আর থামানো যাচ্ছিল না। আচ্ছা, বেশ পরিষ্কার। আর সহজে মনে রাখার জন্য একটা ছোট বাক্য হল ডেথ ইজ ইনএক্সরেবল। মৃত্যু অনিবার্য। ইনএক্সরেবল। এবার দ্বিতীয় শব্দে আসি, এক্সকোরিয়েট। এক্সকোরিয়েট। এটা শুনতেই বেশ ভারী লাগছে। হ্যাঁ, এটা একটা ভার্ব, আর এর টোন পুরোপুরি নেগেটিভ। নেগেটিভ। এর মানে কি? এর মানে হলো কাউকে খুব কঠোরভাবে, তীব্রভাবে সমালোচনা করা। শুধু সমালোচনা নয়, তার চেয়েও বেশি কিছু। অনেক বেশি। এর সিনোনিমসগুলো শুনলেই বোঝা যাবে। বলুন। ক্রিটিসাইজ তো আছেই, তবে ওটা সাধারণ সমালোচনা। আচ্ছা। তারপর আছে কন্ডেম, তীব্র নিন্দা করা, ডেনাউন্স, প্রকাশ্যে কাউকে অভিযুক্ত করা, ল্যাম্বাস্ট, ক্যাস্টিগেট। মানে কঠোর ভাষায় তিরস্কার করা। হ্যাঁ, আর আছে ভিলিফাই। কারো সম্মানহানি করা বা তাকে খলনায়ক বানানো। একদম। এবার কলোকেশনসের দিকে তাকাই, যেমন টু এক্সকোরিয়েট আ পলিসি। কোনো নীতির তীব্র সমালোচনা করা। এটা রাজনৈতিক লেখাই দেখা যায়। ঠিক। আরেকটা হলো ওয়াজ এক্সকোরিয়েটেড বাই দ্য প্রেস। সংবাদ মাধ্যম দ্বারা তীব্রভাবে সমালোচিত হওয়া। এবার একটা আনুষ্ঠানিক বাক্য শোনা যাক। The media excoriated the official for his involvement in the corruption scandal. মানে দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার জন্য মিডিয়া ওই কর্মকর্তাকে একেবারে তুলোধনা করেছিল। আর সহজ বাক্যে? দ্য কোচ উইল এক্সকোরিয়েট দ্য টিম ফর দ্য পুয়ার পারফরমেন্স। বেশ, তাহলে মূল শব্দটা হলো এক্সকোরিয়েট। আমাদের পরের শব্দ ট্রাইট। 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 এটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ, আর এর টোনটাও নেগেটিভ। নেগেটিভ অ্যাডজেক্টিভ। এর মানে হলো কোনো মন্তব্য বা ধারণা যা অতিরিক্ত ব্যবহারের ফলে পুরনো আর গুরুত্বহীন হয়ে গেছে। ও আচ্ছা, যাকে আমরা ক্লিশে বলি। একদম। এর প্রতিশব্দ বা সিনোনিমসগুলো একই রকম, যেমন ওভারইউজড, অতিরিক্ত ব্যবহৃত, ব্যানাল, মামুলি ও আকর্ষণহীন, হ্যাকনিড, ক্লিশেড। গতানুগতিক বা বহু ব্যবহৃত। আর স্টেল মানে বাসি বা পুরনো। বুঝেছি। এটা সাধারণত কোথায় ব্যবহার হয়? কোনো লেখা বা বক্তৃতার মান নিয়ে কথা বলার সময়। যেমন এর কলোকেশন হতে পারে আ ট্রাইড আর্গুমেন্ট। একটা গতানুগতিক যুক্তি যাতে নতুন কিছু নেই। ঠিক। অথবা ফুল অফ ট্রাইড ফ্রেজেস, পুরনো কথায় ভরা। একটা আনুষ্ঠানিক বাক্য শোনো। His speech was filled with trite expressions and offered no original insights. মানে তার বক্তৃতাটা গতানুগতিক উক্তিতে ভরা ছিল, কোনো নতুন ধারণা ছিল না। আর একটা খুব সহজ উদাহরণ, দ্যাট লাভ স্টোরি ইজ ট্রাইড। এই প্রেমের গল্পটা খুব গতানুগতিক। ট্রাইড। এরপরের শব্দ ডিফিডেন্ট। ডিফিডেন্ট। এটা একটা অ্যাডজেক্টিভ, তাই তো? হ্যাঁ, অ্যাডজেক্টিভ। আর এর সুরকা কিছুটা নেগেটিভ। কিছুটা নেগেটিভ। মানে কি এর? ডিফিডেন্ট মানে হলো আত্মবিশ্বাসের অভাব, যে নিজের ওপর ভরসা করতে পারে না, তাই একটু লাজুক বা কুণ্ঠিত থাকে। আচ্ছা, এর সিনোনিমসগুলো তাহলে? শাই মানে লাজুক, টেমেট। কিছুটা ভীতু। হেজিটেন্ট মানে দ্বিধাগ্রস্ত। আর ব্যাশফুল। অতিরিক্ত লাজুক। এই শব্দটা তো মানুষের আচরণ বোঝাতে কাজে লাগে। একদম। যেমন এর কলোকেশন হতে পারে আ ডিফিডেন্ট ম্যানার, একটা লাজুক বা আত্মবিশ্বাসীহীন আচরণ। অথবা টু ডিফিডেন্ট টু স্পিক, কথা বলতে খুব বেশি দ্বিধাগ্রস্ত। একটা ফর্মাল সেন্টেন্স দেখা যাক। Being diffident about his abilities, he was hesitant to apply for the leadership role. এর মানে হলো নিজের ক্ষমতা নিয়ে আত্মবিশ্বাস কম থাকায় সে নেতৃত্বের পদের জন্য আবেদন করতে দ্বিধা করছিল।
আর একটা সহজ বাক্য যদি বলি, শি ইজ ডিফিডেন্ট ইন পাবলিক। সে লোকজনের সামনে বেশ লাজুক থাকে। ডিফিডেন্ট। আমাদের তালিকার 5 নম্বর শব্দ এনভেসেজ। এনভিসিজ। হ্যাঁ, এটা একটা ভার্ব, তাই না? হ্যাঁ, ভার্ব। আর এর টোনটা নিউট্রাল। নিউট্রাল এর মানে কি? এর মানে হল ভবিষ্যতে কিছু ঘটবে বলে কল্পনা বা প্রত্যাশা করা। এটা শুধু স্বপ্ন দেখা নয়, বরং একটা সম্ভাব্য ছবি তৈরি করা। বেশ, এর সমার্থক শব্দগুলো কি কি হতে পারে? যেমন ইম্যাজিন, কল্পনা করা, ফোরসি, আগে থেকে দেখতে পাওয়া, প্রিডিক্ট, ভিজুয়ালাইজ, ভবিষ্যৎবাণী করা বা মানসিকভাবে ছবি তৈরি করা। আর অ্যান্টিসিপেট অর্থাৎ প্রত্যাশা করা। এটা তো বড় কোনো পরিকল্পনা নিয়ে কথা বলার সময় ব্যবহার হয়। ঠিক তাই, এর একটা কলোকেশন হল টু এনভিসেজ অ ফিউচার, একটি ভবিষ্যৎ কল্পনা করা। আর ডিফিকাল্ট টু এনভিসেজ। কল্পনা করা কঠিন। একটা উদাহরণ শোনা যাক। The planners envisage a city where transport is fully automated in the next decade. মানে পরিকল্পনাবিদরা এমন একটা শহরের কথা ভাবছেন যেখানে আগামী দশকে পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ স্বয়ংক্রিয় হবে। আর সহজ কথা, I cannot envisage a world without technology. প্রযুক্তি ছাড়া একটা বিশ্বের কথা ভাবাই যায় না। Envisage. এর পরের শব্দটা হলো ইনকোয়েট। Inchoate. এই শব্দটা একটু অপরিচিত লাগছে। হ্যাঁ, এটা একটা অ্যাডজেক্টিভ আর এর সুরটা নিউট্রাল। আচ্ছা, এর মানে কি? ইনকোয়েট মানে হলো এমন কিছু যা সবে শুরু হয়েছে কিন্তু এখনো পুরোপুরি বিকশিত হয়নি। মানে একদম প্রাথমিক পর্যায়ে আছে? একদম অপরিপূর্ণ অবস্থায়। এর সিনোনিমসগুলো এই ধারণাটাই দেয়। যেমন আনডেভেলপড, যা এখনো বিকশিত হয়নি, রুডিমেন্টারি, প্রাথমিক স্তরে থাকা, নেসেন্ট, ইনসিপিয়েন্ট, অঙ্কুরিত বা সবে শুরু হচ্ছে, আর এমব্রিয়নিক মানে ভ্রূণ অবস্থায় থাকা। বুঝেছি। তাহলে এর ব্যবহারটা সাধারণত কোনো পরিকল্পনা বা ধারণার প্রাথমিক পর্যায়ে বোঝাতে হয়। যেমন অ্যান ইনকোয়েট প্ল্যান একটা অপরিপূর্ণ পরিকল্পনা বা ইনকোয়েট আইডিয়াস। এমন ধারণা যা এখনো স্পষ্টভাবে গঠিত হয়নি। একটা আনুষ্ঠানিক বাক্য শুনুন। The project is still in an inchoate stage and requires significant refinement. মানে প্রকল্পটা এখনও প্রাথমিক পর্যায়ে আছে আর এর অনেক পরিমার্জন দরকার। সহজ উদাহরণ কি হতে পারে? হিজ বিজনেস আইডিয়া ওয়াজ ইনকোয়েট। তার ব্যবসার ধারণাটা অপরিপূর্ণ ছিল। ইনকোয়েট। এবার আমরা কথা বলবো রিবাফ শব্দটি নিয়ে। রিবাফ। রিবাফ এটা একটা ভার্ব, আর টোনটা নিশ্চয়ই নেগেটিভ। একদম নেগেটিভ। এর মানে হলো কোনো প্রস্তাব বা অনুরোধকে খুব রূঢ়ভাবে সরাসরি প্রত্যাখ্যান করা। মানে ভদ্রভাবে না বলা নয়। একেবারে না, বেশ কঠোর প্রত্যাখ্যান। এর প্রতিশব্দগুলো তাহলে কি? রিজেক্ট তো আছেই। স্নাব, অবজ্ঞা ভরে প্রত্যাখ্যান করা, স্পার্ন, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা। আর টার্ন ডাউন। তবে এটা তুলনামূলকভাবে কম রূঢ়। বুঝেছি। এর কলোকেশনস কিরকম হয়? যেমন টু রিবাফ অ্যান অফার। একটা প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করা। আর নাউন হিসেবেও ব্যবহার হয় আ শার্প রিবাফ। একটি শক্ত প্রত্যাখ্যান। এবার একটা বাক্য শোনা যাক। Her proposal for a new marketing strategy was met with a sharp rebuff from the board. মানে নতুন বিপণন কৌশলের জন্য তার প্রস্তাবটা বোর্ড থেকে কঠোর প্রত্যাখ্যানের মুখে পড়েছিল। আর সহজ কথায়, শি হ্যাড টু রিবাফ হিজ ইনভিটেশন। তাকে তার আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে হয়েছিল। রিবাফ। আমাদের পরের শব্দ অবলিক। অবলিক। অবলিক এটা একটা অ্যাডজেক্টিভ, আর সুরটা নিউট্রাল, তাই না? হ্যাঁ, নিউট্রাল। অবলিক মানে হলো যা সোজাসুজি নয়, মানে পরোক্ষ বা তির্যক। ঘুরিয়ে কথা বলা। একদম। এর সিনোনিমসগুলো সহজ, যেমন ইনডিরেক্ট, পরোক্ষ, ইমপ্লিসিট, যা সরাসরি বলা হয় না কিন্তু বোঝা যায়। আর কোভার্ট মানে গোপন। এটা যোগাযোগের ধরন বোঝাতে খুব কাজের শব্দ। ঠিক। এর কোলিকেশন হলো অ্যান অবলিক রেফারেন্স একটি পরোক্ষ ইঙ্গিত বা অ্যান অবলিক হিন্ট। তির্যক ইঙ্গিত। যেমন একটা বাক্যের ব্যবহার দেখুন। He made an oblique reference to the company's financial problems without mentioning them directly. মানে তিনি সরাসরি না বলেও কোম্পানির আর্থিক সমস্যার একটা পরোক্ষ ইঙ্গিত দিয়েছিলেন। আর সহজ উদাহরণ, শি গেভ মি অ্যান অবলিক আনসার। সে আমাকে একটা ঘুরিয়ে দেওয়া উত্তর দিয়েছিল। অবলিক। এরপরের শব্দটা বেশ শক্তিশালী, ওয়ান্টন। ওয়ান্টন। এটা একটা অ্যাডজেক্টিভ, আর এর সুরটা অত্যন্ত নেগেটিভ, স্ট্রং নেগেটিভ। আচ্ছা, এর মানে কি? ওয়ান্টন মানে হলো কোনো কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে করা নিষ্ঠুর বা ধ্বংসাত্মক কাজ। মানে এর পেছনে কোনো যুক্তি নেই, শুধু ক্ষতি করার জন্য করা।
একদম। এর সিনোনিমসগুলো তাই বলে। রেকলেস, বেপরোয়া, ম্যালিশিয়াস, বিদ্বেষপূর্ণ, সেন্সলেস, আনজাস্টিফাইড। অর্থহীন, অযৌক্তিক। এই শব্দটা প্রায়ই সহিংসতা বা ধ্বংসলীলার বর্ণনায় আসে, যেমন ওয়ান্টন ডিস্ট্রাকশন। ইচ্ছাকৃত ধ্বংসলীলা। যুদ্ধ বা দাঙ্গার বর্ণনায় ব্যবহৃত হয়। হ্যাঁ, আরেকটা হলো অ্যান অ্যাক্ট অফ ওয়ান্টন ক্রুয়েলটি, একটি ইচ্ছাকৃত নিষ্ঠুরতার কাজ। একটা আনুষ্ঠানিক বাক্য শুনুন। The bombing was condemned as an act of wanton destruction of civilian property. মানে বোমা হামলাটিকে বেসামরিক সম্পত্তির ইচ্ছাকৃত ধ্বংসলীলা হিসেবে নিন্দা করা হয়েছিল। আরেকটা সহজ বাক্য, দ্য ভ্যান্ডালিজম ওয়াজ আ ওয়ান্টন অ্যাক্ট। ভাঙচুরের কাজটা ছিল একটা অর্থহীন ধ্বংসাত্মক কাজ। ওয়ান্টন। আমাদের আজকের শেষ শব্দ পারনিকেটি। পারনিকেটি। পারনিকেটি, এটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ, আর এর সুরটাও নেগেটিভ। নেগেটিভ অ্যাডজেক্টিভ। এটা কাদেরকে বলা হয়? পারনিকেটি এমন ব্যক্তিকে বোঝায় যে ছোটখাটো অপ্রয়োজনীয় খুঁটিনাটি বিষয় নিয়ে অতিরিক্ত খুঁতখুঁতে। ও, যাকে আমরা খুঁতখুঁতে স্বভাবের লোক বলি। একদম। এর সিনোনিমসগুলো হলো ফাসি, খুঁতখুঁতে, ফিনিকি, অতিরিক্ত খুঁতখুঁতে, পিকি, যে খুব বাজবিচার করে। আর পেট্যান্টেক, যে নিয়মকানুনে অতিরিক্ত কঠোর। বুঝেছি। এর কলোকেশনসগুলো কি রকম? যেমন আ পারনিকেটি ক্লায়েন্ট। একজন খুঁতখুঁতে গ্রাহক যাকে সন্তুষ্ট করা কঠিন। বাহ! পারনিকেটি অ্যাবাউট ডিটেইলস। খুঁটিনাটি বিষয় নিয়ে খুব খুঁতখুঁতে। বাক্যের এর ব্যবহারটা দেখুন। The director was so pernickety about the details that the project's progress was extremely slow. মানে পরিচালক খুঁটিনাটি বিষয় নিয়ে এতটাই খুঁতখুঁতে ছিলেন যে প্রকল্পের অগ্রগতি খুবই ধীর ছিল। আর আমাদের দৈনন্দিন জীবনের একটা উদাহরণ, মাই বস ইজ ভেরি পারনিকেটি। আমার বস খুব খুঁতখুঁতে। পারনিকেটি। আজ আমরা 10টা খুব গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আলোচনা করলাম। এই শব্দগুলো আবার শুনে নিজে বাক্য তৈরি করো।